নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। ডালকামারা অ্যাকুইট এবং ক্রনিক উভয় রোগে ব্যবহৃত হয়। এর ডায়াথিসিস হলো স্ক্রোফুলাস বা স্ক্রোফুলাস। টেম্পারমেন্ট হলো ইরিটেবল। রোগী অত্যন্ত শীতকাতর হয় এই ডালকামারা রোগীরা। রোগের আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশেই দেখা যায় সাধারণত, এবং উপরে ডান পাশে, নিচে বাম পাশে, আবার বাম হতে ডান পাশে রোগের আক্রমণ আমরা দেখতে পাই। ডালকামরার ক্রিয়াস্থল মাংসপেশি, কোমর, চর্ম, চোখ, মিউকাস মেমব্রেন্স, ইউরিন ব্লাডার, পৃষ্ঠদেশ মানে পিঠে, নাভির চারিপাশে, ব্রঙ্কাই, লিম্ফেটিক গ্রন্থিসমূহে এর ক্রিয়াস্থল। যে সকল রোগ নিয়ে রোগীরা আমাদের এই চেম্বারে আসেন তা হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চুলকানি, বাত, আঁচিল, হুপিং কাশি, আমবাত, রাইনাইটিস, গ্রন্থি প্রদাহ, হাঁপানি, পাতলা পায়খানা, হে ফিভার, মাথা ব্যথা, হারপিস জোস্টার, প্যারালাইসিস, মুখের স্নায়ুশূল, চর্মের বিভিন্ন উদ্ভেদ এবং বিশেষ করে সাপ্রেশন জনিত রোগ সমূহ এবং এক্সিমা এবং বিছানায় প্রস্রাব, এই জাতীয় অসুখ নিয়ে রোগীরা কিন্তু আমাদের কাছে আসে। আর এই জাতীয় অসুখ হলে আমাদের ডালকামারার কথাটা কিন্তু বিবেচনা রাখতে হবে, কারণ এই সকল অঙ্গ প্রত্যঙ্গের পরে, এই সকল অসুখের পরে ডালকামারার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা মেটেরিয়া মেডিকাতে রোগ সম্পর্কে যে বর্ণনা পাই তা হলো যে ডালকামারা রোগীরা দেখতে রুগ্ন চেহারার ও ফ্যাকাশে মুখমণ্ডলের হয়। তবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সব রোগী যে রুগ্ন চেহারা এবং ফ্যাকাশে মুখমণ্ডলের হবে তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা মেটেরিয়া মেডিকাতে পাই যে এই ধরনের বর্ণনা আমাদের হোমিও বিজ্ঞানীরা করে গেছে, যারা প্রুভিং করেছেন মেডিসিন। আমি এর জিহ্বাটা একটু দেখাতে চাই। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে কথা বলতে লেগে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এবং হয়, সেই জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর যদি কোথাও কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আমি ডালকামারাকে সার্বিকভাবে বোঝানোর জন্য তার শারীরিক, মানসিক, আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে চারিদিকে যতগুলো মোটামুটি আমাদের এই সময়ের ভিতরে কভার করা যায় যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমি উপস্থাপন করব যেন আমরা ডালকামারাটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি। তা আমরা প্রথমে তার ফিজিক্যাল সিম্পটম নিয়ে আলোচনা করছি। প্রথমে মেটেরিয়া মেডিকেল থেকে কিছু অংশ বললাম। এই আমরা জিহ্বাটা একটু দেখি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ডালকামারার জিহ্বাটা একটু খেয়াল করেন। এই জিহ্বাটা কিন্তু শুষ্ক। হ্যাঁ, চারিদিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে জিহ্বাটা শুষ্ক এবং স্ফীতি হয়ে আছে। এই যে স্ফীতির অংশটুকু দেখেন, স্ফীতি হয়ে আছে এবং খাঁজ পড়া। দুঃখিত, এনি প্রবলেম? No, sir. Please continue. এই জিহ্বাতে দেখেন যে
খাঁজ পড়া রয়েছে এবং জিহ্বাতে একটা স্ফীতির একটা ব্যাপার রয়েছে, শুষ্কতা আছে। এই ডালকামারার যখন রোগীরা আমাদের কাছে আসে তখন আমাদের একটু জিহ্বাটা একটু দেখে নেওয়া উচিত, এবং আপনারা একটু ভালো করে দেখেন যে জিহ্বাটা এইরকম ধরন হয়ে থাকে। আর জিহ্বার উপরে দেখেন ছোট্ট একটা আঁচিল আছে, ছোট্ট একটা আঁচিল আছে, মিশ্রণ আঁচিল, চ্যাপ্টা আঁচিল। আমি আঁচিল সম্পর্কে বলবো, খেয়াল করেন। ডালকামারার জিহ্বাটা এই ধরনের হয়ে থাকে, এবং রোগীদেরকে যখন আপনারা প্রশ্ন করবেন তখন তার জিহ্বার স্বাদ সম্পর্কে যদি প্রশ্ন করেন তাহলে সে বলবে যে তার জিহ্বাতে, কোন রোগী বলবে যে মিষ্টি স্বাদ, কারো স্বাদহীন, কারো তিক্ত স্বাদ আছে জিহ্বাতে পাই। সাবান, যখন আমরা সাবান দিয়ে গোসল করি, যদি আমাদের মুখে যদি সাবানের ফেনা বা সাবান জাতীয় কিছু যায়, আমরা সেটা টেস্ট কিন্তু জানি। ওই রকম একটা টেস্ট এই ডালকামারা রোগীদের মধ্যে পাওয়া যায়। রোগীরা তাদের সমস্যার সময় মুখের কথা বললে তারা এই জিনিসটা বলে। আমরা এবার এর নখ এবং আঁচিল সম্পর্কে একটু ধারণা নিব। আমাদের রোগী যেহেতু আমরা একটু চিনতে চাই যে ডালকামারা রোগীরা কেমন হয়, তার সর্বদিক আমরা একটু লক্ষ্য করি। দেখেন এখানে দুই প্রকারের আঁচিল রয়েছে, একটা কমন অর্স আর একটা হলো ফ্ল্যাট অর্স, যেটা হলো ডালকামারা। খেয়াল করেন যে এটা কিন্তু কমন অর্স, আর এটা হলো ডালকামারার আঁচিল, যেটা হলো মিশ্রণ, বড় এবং চ্যাপ্টা। খেয়াল করেন, এখানে দেখতে পাবেন আপনারা চামড়ার সঙ্গে মিশে আছে, এটা হলো ডালকামারার আঁচিল। এবং আমরা এই রোগীর নখটা একটু দেখলে বুঝতে পারবো, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই নখগুলো দেখেন, আমরা এখানে ধারণা পাচ্ছি যে এই ডালকামারা পেশেন্টের নখগুলো পুরোপুরি লালচে না। এদের নখে সাদা এবং হালকা লালের একটা সংমিশ্রণ রয়েছে, এবং কিছুটা দাগ দাগ আলা নখ এই ডালকামারা রোগীদের ভিতরে আমরা পেয়ে থাকি। আপনারা যখন দেখবেন যে আঁচিল আছে এরকম, এবং নখের দিক খেয়াল করবেন, দেখবেন যে এইরকম তাদের আঁচিলটা দেখা যায়। এবার এর আমরা আঁচিলটা দেখলাম, নখটা দেখলাম। এই আঁচিল কিন্তু ডালকামারার মুখেও হয়। আমরা মুখ এবং হাতের তালু বা হাতের উপরের অংশে বেশি দেখতে পাই ডালকামারা রোগীদের আঁচিলের অংশটা। মায়াজাম সম্পর্কে একটু বলি। এটা গভীর শরিক, গভীর সাইকোসিস এবং টিউবারকুলোসিসের উপরে কাজ করে। মায়াজাম সম্পর্কে আজকে একটু বলবো মনে করেছি আমি, যে যেহেতু মায়াজাম বিষয়টি অত্যন্ত জটিল এবং মায়াজামের পক্ষে এবং বিপক্ষে দুটি দল রয়েছে। একটি পক্ষ মায়াজাম স্বীকার করে, অন্য পক্ষ স্বীকার করে না। যারা স্বীকার করে না বা বিশ্বাস করে না তাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, যেহেতু আমি বিশ্বাসীদের পক্ষে। আমরা নিশ্চয়ই জানি যে মায়াজামের প্রেক্ষাপট এবং ইতিহাস। মহাত্মা হ্যানিম্যান সদৃশ্য চিকিৎসা পদ্ধতি, আপনারা এখানে সবাই ডাক্তার, আপনারা সবাই মায়াজাম সম্পর্কে জানেন অল্প বিস্তর, অনেকে অনেক ভালো, আমাকে অনেক বেশি জানেন, অনেকে বোদ্ধা রয়েছেন। আমি তারপরও ইতিহাসটা একটু মনে করে দিতে চাই যে মহাত্মা হ্যানিম্যান সদৃশ্য চিকিৎসা পদ্ধতিতে রোগীদের চিকিৎসা দিতে থাকলেন, আর রোগীরা আরোগ্য হতে থাকলো। কিন্তু কিছুদিন যাবার পর রোগীরা সে একই রোগে আক্রান্ত হচ্ছে এবং তার কাছে, মহাত্মা হ্যানিম্যানের কাছে হাজির হচ্ছে। মহাত্মা হ্যানিম্যান এটা দেখে তিনি আসলে খুব চিন্তিত হয়ে পড়লেন, এবং
এরপর তিনি লক্ষ্য করলেন যে আরোগ্য নির্বিঘ্ন বা স্বচ্ছন্দভাবে সম্পন্ন হলেও কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী হচ্ছে না। কেন হচ্ছে না তার মনে এই বিষয়টি অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তিনি এ ব্যাপারে অনুসন্ধান করতে লাগলেন এবং বহু রোগীলিপি বিশ্লেষণ করতে লাগলেন এবং রোগ এবং আরোগ্যের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন এবং এইভাবে তিনি দীর্ঘ 12 বছর কঠোর পরিশ্রম করে তিনি আবিষ্কার করলেন যে অনারোগ্য কোনো রোগ চাপা পড়ে আছে যা প্রকৃত আরোগ্যের মৌলিক অন্তরায়। এই প্রধান বা মূল কারণকে তিনি সোরা, সিফিলিস এবং সাইকোসিস নামে আখ্যায়িত করলেন। এইভাবে আমরা মায়াজাম তত্ত্বটা মোটামুটি ভাবে আমরা পাই মহাত্মা হ্যানিম্যানের কাছে। আমি যেহেতু ডালকামারা গভীর শরিক এবং গভীর সাইকোসিস, অতি গভীর না কিন্তু গভীর শরিক এবং গভীর সাইকোসিস, আমি সোরা এবং সাইকোসিসের মন নিয়ে তাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য সে বিষয়ে আপনাদের সামনে অল্প কিছু বলি। তার আগে আমি দুঃখিত, আমি তার আগে একটু মায়াজাম সম্পর্কে না বললে বিষয়টা একদমই অপরিপূর্ণ হয়ে যায়। সরি, কিছু বলছেন কেউ? আমার শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করুন। মায়াজাম এই ধারণা সম্পর্কে যদি না বলি তাহলে আসলে অপূর্ণ থেকে যায়। একটু বলি। মায়াজাম একটি গ্রিক শব্দ, এর অর্থ হলো দাগ বা অপবিত্রতা। এই অপবিত্রতা বা অবিশুদ্ধতা বা দূষিত অবস্থা, এটি আমরা মায়াজামের যে অর্থ রয়েছে সেটাতে পাই আমরা এটা। এবং মায়াজাম শব্দটির যে অভিধানগত অর্থ হলো এমন কোনো কিছু যা শরীরকে দূষিত করে, এমন কোনো কিছু, সেটা পরিষ্কারভাবে বলেননি, ওই জন্য বলছেন যে মায়াজাম শব্দটির অভিধানগত অর্থ হলো এমন কোনো কিছু যা শরীরকে দূষিত করে। তাহলে দেখা গেল যে মায়াজাম হচ্ছে এমন কিছু যা একবার মানব দেহে ঢুকলে এবং সুচিকিৎসা না হলে এমন একটা অবস্থার সৃষ্টি করে যা সারা জীবন ধরে চলতে থাকে এবং সন্তান এবং পরবর্তী জেনারেশনের মধ্যে এর ফলজনিত যে অস্বাভাবিক অবস্থার চিহ্ন প্রায়শই সুপ্ত অবস্থায় বর্তমান থাকে। ভবিষ্যতে যখন এটা সুবিধাজনক পরিবেশ পায়, এই সুপ্ত অবস্থা প্রকাশ্য অসুস্থতা রূপ নিয়ে প্রকাশ পায়। মায়াজাম সম্বন্ধে এত মতবিরোধের কারণে এই আসলে মায়াজামের যে মতবিরোধ, এই কারণে কিন্তু মহাত্মা হ্যানিম্যান কোনো জায়গাতে সঠিক মায়াজামের যে সঠিক সংজ্ঞা সেটা কিন্তু তিনি দেননি। ওই জন্য আমরা কোথাও মায়াজামের যে সঠিক সংজ্ঞা, বিভিন্ন রাইটার, বিভিন্ন মনি ঋষি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন মায়াজামকে, তবে তিনি পরিষ্কারভাবে কোথাও এই যে সংজ্ঞাটা দিবেন মায়াজামের সেটা তিনি করেন। শুধু এতটুকুই বোঝা যায় যে মায়াজাম সব রোগের মূল কারণ, ফান্ডামেন্টাল কজ, আমরা এতটুকুই বুঝে থাকি মায়াজাম সম্পর্কে। আচ্ছা, এবার সোরা এবং সাইকোসিসের সম্পর্কে, মন সম্পর্কে তার লক্ষণ বলবো, অল্প কিছু বলবো।
সোরা, দেখেন যে সোরার মন অত্যন্ত সংবেদনশীল ও অতি সক্রিয়, সেই জন্য সোরাকে সংবেদনশীল রোগ বীজ বলা হয়। সোরার ভিতরে আমরা দেখতে পাই যে এর ভিতরে হতাশা, উদ্বেগ, বাতিকগ্রস্ত বা উন্মাদ, বিষণ্ণ, এই ধরনের তার মনের ভিতরে সবসময় একটা জিনিস প্রকাশ পায়। এরা মন এবং উৎসাহের সব ধরনের বিশৃঙ্খলা, মন এবং উৎসাহের সব ধরনের বিশৃঙ্খলায় পরিপূর্ণ এদের মন, বিশেষ করে সোরার মনটা। আভ্যন্তরিক ও বাহ্যিক উদ্দীপনায় তার মন অত্যন্ত স্পর্শকাতর ও সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন কল্পনায় মন ভর্তি থাকে, কিন্তু কোনোটাকে বাস্তবায়িত করার আগ্রহ থাকে না। সোরার ভিতরে আমরা এটা পরিষ্কার দেখতে পাই যে সে অনেক কিছু করে, অনেক কিছু ভাবে, কিন্তু আসলে সেটা বাস্তবায়ন করার যে আগ্রহ সেটা তার ভিতরে থাকে না। সে বলে কিন্তু করে না সেটা। ওই জন্যই শরিক রোগীকে বন্ধা দার্শনিক বলে অনেকে অভিহিত করেছে। এদের ভিতরে আমরা দেখতে পাই যে ক্রন্দনশীল মানসিকতা, যা অনেক ক্ষেত্রে স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। ভীষণ চঞ্চলতা এদের ভিতরে থাকে, সবসময় ব্যস্ত বাগিস, চটপটে, সময় খুব তাড়াতাড়ি অথবা খুব ধীরে কাটে। সোরা রোগীদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন তাদের এই অনুভূতির কথাগুলো। এদের ভিতরে অস্থিরতা থাকে, চরম পর্যায়ের অস্থিরতা থাকে। দুর্বলতা রোগীকে অস্থির করে তোলে। এরা আতঙ্কগ্রস্ত বা ভীতু, সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সোরা রোগীরা কিন্তু অত্যন্ত ভীরু প্রকৃতি, এবং এদের ভিতরে আত্মবিশ্বাসের যে ভাবটা, আত্মবিশ্বাস, সেটা কিন্তু কম, এবং তারা আত্মবিশ্বাসের প্রত্যাশা করে, কিন্তু সেক্ষেত্রে তারা অক্ষম হয়ে যায়। আত্মবিশ্বাস জায়গাটা খুব নড়বড়ে সোরা রোগীদের। এদের ভিতরে আমরা একটা জিনিস দেখতে পাই যে আতঙ্ক, সোরা রোগীর উদ্বেগ প্রকাশ করে, এবং এরা বিভিন্ন প্রকারের ভয়ের কথা বলে। যেমন ধরেন যে এদের সঙ্গে কথা বললে আমরা জানতে পারি যে এদের ভিতরে এমন কিছু ভয় রয়েছে, যেমন আগুনের ভয়, একা থাকতে পারে না, একা থাকলে তার ভয় লাগে, পাগল হয়ে যাওয়ার ভয়, কোনো অসুখ হলে বা যে কোনো কারণে সে তার ভিতরে এই জিনিসটা প্রকাশ পায়, অন্ধকারের ভয়, রোগের ভয়, মৃত্যু ভয়, এই ধরনের আতঙ্ক তার ভিতরে বিরাজ করে। সোরার মনের ভিতরে এই ধরনের জিনিস আমরা দেখতে পাই। বাস্তব কোনো ভিত্তি বা পরিণাম ছাড়াই মন ভাবুলতা, কল্পনা ও অনুভূতিতে পরিপূর্ণ থাকে। এদের মন কিন্তু একদম কল্পনায়, অনুভূতিতে পরিপূর্ণ থাকে। প্রচুর কল্পনা শক্তি, যেহেতু দার্শনিক তো কল্পনা করে প্রচুর পরিমাণে। এরা বিছানায় শুয়ে থেকে বিভিন্ন প্রকার হিসাব কষে, বিভিন্ন রকম কল্পনা করে, এদের ভিতরে আমরা পাই। এদের শারীরিক কিছু উদ্বেগ প্রকাশ করে এরা, যেমন বুক ধড়ফড়ানি বা হৃদকম্পন সহ হঠাৎ উদ্বেগ, তার হঠাৎ প্যালপিটেশন বেড়ে যায়, বুক ধড়ফড়ানি বেড়ে যায়, এই ধরনের লক্ষণগুলো আমরা পাই। তারপরে একটা জিনিস দেখি যে আমরা সব বিষয়ে একটা বিভ্রান্তি, এদের ভিতরে কোনো বিষয়ে পরিষ্কার যে ধারণা, এই ধারণাগুলো তাদের ভিতরে কাজ করে। সকল বিষয়ে তাদের ভিতরে বিভ্রান্তি কাজ করে, এবং বিষণ্ণতা, অতৃপ্তি। সোরা রোগীদের ভিতরে আপনারা কথা বলে দেখবেন যে এদের ভিতরে একটা অতৃপ্তি থাকে সবসময়, কোনো বিষয়ে তারা তৃপ্ত না, অসন্তোষ ভাবে বিড়বিড়ানি তাদের ভিতরে থাকে। সব বিষয়ে তারা ভুল ত্রুটি খুঁজে বেড়ানো তাদের একটা অভ্যাস। কাজ করতে অনিচ্ছুক, অলস প্রকৃতির মানুষ। মানসিক আঘাত, ভয় এবং আবেগজনিত কুফল থেকে সৃষ্ট রোগ, এটা আমরা সোরার ভিতরে পাই। এটা যে এদের যে অসুখগুলো আক্রান্ত হয়, দেখা যায় যে মনস্তাপ বা মানসিক আঘাত বা ভয় বা আবেগজনিত কুফল থেকে অনেক প্রকার রোগের সৃষ্টি হয় সোরার ভিতরে, এই সোরার রোগীদের। তারপরে আমরা দেখি যে এদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, আর যদি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় সিপিলিটিক এবং অন্য মনস্ক হলে সাইকোটিক নির্দেশ করে। আমরা সোরা রোগীদের ভিতরে দেখি যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা, প্রচুর পরিমাণে প্রস্রাব, তারপরে ঘাম নির্গত হলে সোরা রোগীরা আরাম বোধ করেন। হ্যাঁ, এদের এই ভিতরে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। মোটামুটি সোরা সম্পর্কে এতটুকুই বললাম, আর বেশি না বলি, সামনে অনেকগুলো ইয়ে আছে।
আমি সাইকোসিসের মন সম্পর্কে একটু বলি। যেহেতু সোরা সম্পর্কে বললাম, সাইকোসিসের যে মন সেটা হলো বদ্ধমূল ধারণা যুক্ত। এদের মনটা অত্যন্ত বদ্ধমূল ধারণা এদের ভিতরে থাকে। সন্দেহবাতিক, এদের প্রচুর সন্দেহ। মন একদম পরিপূর্ণ, একদম তার ভিতরটা সন্দেহে পরিপূর্ণ থাকে। অস্থিরতা, ঈর্ষাপরায়ণ এবং নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। সাইকোসিসের যারা হয় তাদের ভিতরে এই জিনিসগুলো প্রকাশ পায়। এদের ভিতরে দেখবেন যে এরা সাম্প্রতিক ঘটনাবলী ভুলে যাবে, কিন্তু অনেক পুরাতন কোনো ঘটনা একদম লাইন টু লাইন সে বলে যাবে। তাদের ভিতরে এই জিনিসগুলো দেখতে পাবে। সাইকোসিসের রোগীরা অত্যন্ত বদমেজাজি, খিটখিটে, এবং এদের দেখা যায় যে রাগের পরে বিভিন্ন প্রকার শারীরিক লক্ষণ প্রকাশ পায়। তার ভিতরে খিঁচুনি হয়, বিভিন্ন প্রকার মেজাজ খারাপ বা হট টেম্পার এদের ভিতরে দেখা যায়। আমরা সাইকোসিসের রোগীর ভিতরে দেখি যে আবহাওয়া পরিবর্তনের সময় মন ভারাক্রান্ত বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারপরে দেখি যে এদের সন্দেহ বাতিক তো রয়েছে, পূর্বেই বলেছি, এবং আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। তখন সন্দেহ প্রবণতা ব্যাপ্ত হয়ে পড়ে। যখন এদের আত্মবিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায় তখন এটা খুবই সন্দেহপ্রবণ হয়ে পড়ে। সে যা বলেছিল বা করেছিল তা পুনরায় করতে থাকে, এবং যা বলতে বা করতে চেয়েছিল তা পেরেছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে এবং পুনরুক্তি করে। সে যা বোঝাতে চেয়েছিল তা অন্যরা ভুল বুঝেছে বলে সন্দেহ করে। তার ভিতরে এই জিনিসগুলো লক্ষ্য করবেন আপনারা, এবং দেখবেন যখন এই সন্দেহ কোনো বন্ধুর প্রতি ঘটে তখন চরম প্রকৃতির একটা ঈর্ষার জায়গা দাঁড়ায়। তার ভিতরে একটা ঈর্ষা তৈরি হয় বন্ধুটার প্রতি, এবং সে মনে করে যে বন্ধুরা তাকে সঠিকভাবে বুঝতে পারছে না। তার ভিতরে এরকম মানসিকতা বা এরকম জিনিস তৈরি হয়। সবকিছু গোপন করার আশ্চর্য রকমের প্রবণতা সাইকোসিসের রোগীদের ভিতরে পাবেন। কিছু লিখতে বা বলতে গেলে একই কথা বারবার পুনরাবৃত্তি করে। তার সন্দেহ হয় যে সে তার বক্তব্যটি সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। আবার দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে সে গুম হয়ে অনেকক্ষণ ধরে ভাবতেই থাকে। এবং দেখা যায় যে উন্মত্ত অপরাধী এবং অধিকাংশ আত্মহত্যাকারী ভিত্তি হলো সোরা এবং সাইকোসিসের যুগলবন্দী। আজকাল আমরা জানি যে সিফিলিটিক রোগীরা আত্মহত্যার প্রবণতা তাদের ভিতরে বেশি, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে আজকাল যে সকল নারী পুরুষ আত্মহত্যা করতে চায় তারা মূলত সাইকোটিক। এটা আমরা বর্তমানে পাচ্ছি এটা, এবং তারা অত্যন্ত বিষাদগ্রস্ত। সাইকোসিস এবং সিফিলিস একত্রে মিলিত হয় তখন রোগীদের ক্ষতিকারক এবং অলৌকিক ক্রিয়াশীল, মারাত্মক অসুস্থ হওয়া ইত্যাদি বিপদের লক্ষণ তাদের ভিতরে দেখা দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যখন এই দুটি মায়াজাম একসঙ্গে একত্রিত হয়। তারপরে আরেকটু বলি, সাইকোটিক মায়াজামের আরেকটা বড় ব্যাপার যে এদের যে সংক্রমণ হয় রোগের, এর ফলে চরম প্রকৃতির অপকর্ষতা প্রকাশ পায়, এবং সন্দেহ এবং ঈর্ষার ভিত্তি থাকার জন্যই রোগীরা যে কোনো উপায়ে কোনো বিষয়কে নিজস্ব মত অনুযায়ী প্রতিষ্ঠা করতে চায়। নিজেকে প্রতিষ্ঠা করাটাই হলো এদের মূল একটা বিষয়। সন্দেহ প্রবণতা, ঝগড়াটে মানসিকতা, অন্য কারো ক্ষতি করা। আপনারা খেয়াল করবেন যে এদের ভিতরে কিন্তু এই প্রবণতাগুলো তৈরি হয় যে অন্যের ক্ষতি করা। যেমন ছোট ছোট বাচ্চাদের দেখবেন যে ছোট কীট পতঙ্গ, তারপরে পশু পাখি বা আপনার ছোট ছোট মুরগির বাচ্চা, এই সকল বাচ্চারা মানে মেরে ফেলে খুব মজা পায়। এরা মানে এক কথা যে ক্ষতি সাধন করা মনোবৃত্তি এদের মাধ্যমে অপকর্ষতার লক্ষণ ফুটে ওঠে, এবং এর থেকে চরম নিষ্ঠুরতা, দক্ষ প্রতারক এবং যে কোনো ধরনের উন্মাদের লক্ষণ সৃষ্টি হয়। এই ধরনের অবস্থা তৈরি করে। সব ধরনের মায়াজামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর মায়াজাম হলো সাইকোটিক, এবং এরা এতটাই ভয়ঙ্কর যে আমরা দেখি যে এরা সব সময় এক ধরনের অমঙ্গল এবং অপকর্ম করার ঝোঁক থাকে।
এবং সাইকোটিকের মন এতটাই জাজল্যমান বা হীন চরিত্রের হয় যে রোগীকে এই মায়াজাম সব ধরনের অন্যায় প্রবণতার দিকে ঠেলে দেয়, মানুষকে মিথ্যুক, অসৎ, নিচু মনা তৈরি করে, অন্যের প্রতি প্রেম ভালোবাসা নষ্ট করে দেয়, ইতর ও স্বার্থপর তৈরি করে। যেমন আমরা দেখে থাকি যে পৃথিবীতে যে সকল কুখ্যাত চোর, ডাকাত, খুনি, মানে এক কথায় পৃথিবীর সব ধরনের অসৎ চরিত্রের মানুষগুলি সাইকোটিকের সৃষ্টি, এবং এরা পাশবিক মানসিকতা তৈরি করে এই মায়াজাল। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে একমাত্র বিশেষ কয়েকটি বিষয়ে অন্য মনস্ক, শব্দ ভুলে যায়। এদের একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন, যেটা কথা বলতে বলতে বাক্য ভুলে যায়, এবং সেই তাড়াতাড়ি কোনো আলোচনা করছে, ধরেন আলোচনা করতে করতে কোনো বাক্য হারিয়ে ফেলেছে, সে খেয়ে হারিয়ে ফেলেছে, এবং বারবার কথা থামায়, ফলে একই কথা পুনরাবৃত্তি ঘটায় এবং বলে যে কি যেন বলেছিলাম, আর কোথায় যেন বলেছিলাম, একটু কোথায় বলেছিলাম। এই ধরনের তাদের ভিতরে এক ধরনের আপনার মানসিকতা দেখবেন, তারা খেয়ে হারিয়ে ফেলে, এবং লিখতে গেলে নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট মানানসই শব্দ ব্যবহার করতে পারে না, বা বানান সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে আমি কি আসলে এই যে বানানটা লিখলাম সেটা কি সঠিক লিখলাম বা সঠিক বললাম। এর ভিতরে সবসময় ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করে। এই তো মোটামুটি সাইকোসিস সম্পর্কে একটু বললাম, আজকে সুযোগ পেলাম একটু বললাম। আপনারা একটু শেয়ার করেন, আপনারা বুঝতে পারছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে তো না আমার কথাগুলো? জি স্যার, বোঝা যায় স্যার। অ্যাকচুয়ালি স্যার বোঝা তো খুব ভালোভাবে যাচ্ছে, কিন্তু ইনফরমেশন গুলো এত ইনফরমেটিভ যে ওই ভেতরে ঢুকে বুঝতে বুঝতে অনেকটা তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এই জাস্ট খুব বেশি ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ। অনেক চমৎকার। আমি কি আরো না না স্যার, আসতে বলার জন্য না, ব্যাপারটা আপনি এত ইনফরমেটিভ জিনিস আমাদের দিচ্ছেন, সেই ইনফরমেশন গুলো দিমাগে স্টোর করে আবার নতুন করে নতুন একটা জায়গায় আসতে গিয়ে আবার অনেকটা কথা বেরিয়ে যাচ্ছে, মানে এতটা সুন্দর কথা যে মাথা নিয়ে নিচ্ছে অটোমেটিক, ভাবতে হচ্ছে না, অটোমেটিক সেটাকে নিয়ে ভাবতে শুরু করছে। থ্যাংক ইউ স্যার, কিছু কন্টিনিউ। মনে খুব ভালো করবেন না লাগছে স্যার, আমাদের সংযোজন পর্ব আছে স্যার, তখন যদি কথা বলতেন ভালো হতো। ধন্যবাদ স্যার, কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। জি জি। ডালকামারার আমরা একটা বিশেষ লক্ষণ দেখতে পাই, সেটা হলো যে ডালকামারা রোগীদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখন রোগী অসুস্থ হয় তখন অতিরিক্ত স্রাব, এদের খেয়াল করবেন যে অতিরিক্ত স্রাব নিঃসৃত হয়। যেমন ধরেন ঠান্ডা লাগলে পানির মতো প্রচুর সর্দি বের হয়, গলগলিয়ে পড়ে, নাকে টপ 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 করে পড়ে সর্দিগুলো। আবার প্রস্রাব যখন তার হয় তখন খুব ঘন ঘন প্রস্রাব হয়। পাতলা পায়খানা যখন করে হলুদ পানির মতো প্রচুর পাতলা পায়খানা তার হয়। এই স্রাবের বিষয়টি কিন্তু ডালকামারা একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা আপনারা খেয়াল করবেন। রোগীদের ভিতরে কিন্তু এই লক্ষণগুলো ঘুরে ফিরে আসে, যেহেতু এই ডালকামারা রোগীরা কিন্তু, আমি বলবো যে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এদের কত গভীর সম্পর্ক আমি আপনাদের সামনে বলি একটু করে। আমি আলাদাভাবে কজেশন, কনস্টিটিউশন, পিকুলার সিমটম, সাপ্রেশন, ক্লিনিক্যাল যে বিষয়গুলো রয়েছে বা বৃদ্ধি বা হ্রাস রোগের, এগুলো আলাদাভাবে স্লাইড করতে পারিনি, এর জন্য দুঃখিত। আমি এই বিষয়গুলো আপনাদের সামনে একসঙ্গে একটু বলবো, আপনারা কষ্ট করে একটু শুনবেন। আমরা যখন আপনারা রেপার্টরি খুললে আপনারা দেখতে পাবেন যে ফিজিক্যাল জেনারেল যে অধ্যায় রয়েছে সেখানে কোল্ড টেন্ডেন্সি টু টেক, কোল্ড আগ অ্যান্ড কোল্ড এয়ার আগ, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড আগ, হিট ভাইটাল ল্যাক অফ, চেঞ্জ আগ, টেম্পারেচার অন টু কোল্ড। তারপরে আরো দেখতে পাবেন যে ওয়েদার চেঞ্জ আগ, ওয়ার্ম টু কোল্ড, ওয়েদার কোল্ড ওয়েট আগ, ওয়েদার ড্রাই এমএল, ওয়েদার ওয়েট আগ।
এরকম প্রচুর অসংখ্য রকম আপনারা কমপ্লিট রেপার্টরি, সিনথেটিক যত রকম রেপার্টরি রয়েছে আপনারা খুললে এই অনেকগুলো আপনার রুব্রিক পাবেন, যে ফিজিক্যাল এরকম অসংখ্য রুব্রিক পাবেন, এবং সেখানে দেখবেন যে ডালকামারা কত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এবং দেখবেন যে এখানে যেমন আরো আছে, যেমন ঘাম বসে বৃদ্ধি, চর্মপীড়া বসে বৃদ্ধি, চর্মপীড়া বসে গেলে বৃদ্ধি ঘটে। আরো একটা সময় বিস্ময়কর লক্ষণ রয়েছে, এর একটি বিস্ময়কর লক্ষণ আপনার রেপার্টরিতে পাবেন বা মেডিটা মেডিকাতেও পাবেন, সেটা হলো যে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত এর বৃদ্ধি ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সব মেডিটা মেডিকাতে আমি পাইনি, আমি একটি মেডিটা মেডিকাতে পেয়েছি, আমার নামটা মনে নাই সঠিক। আমি এটা নোট করে রেখেছি যে এর বৃদ্ধিটা হলো রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত, এবং এটা কিন্তু বিস্ময়কর লক্ষণ বলে আখ্যায়িত করা হয়েছে। সর্দি বসে বৃদ্ধি, অমাবস্যায় বৃদ্ধি, সেল্লা বসে গেলেও বৃদ্ধি। ডক্টর এমএল টাইলার ডালকামারার বর্ণনায় বলেছেন যে the proverbs of the Dalkamara suffered especially in the cold wet weather. তার মানে হলো যে টাইলার বলতে চেয়েছেন যে ঠান্ডা এবং ভেজা আবহাওয়াতে প্রভারদের এই কষ্টগুলো, উপসর্গগুলো বেড়ে গিয়েছিল। তার মানে যখন প্রভাররা এটা প্রুভিং করছিলেন ডালকামারাটা, তখন কিন্তু এই ঠান্ডা আবহাওয়াতে কিন্তু উপসর্গগুলি বেড়ে গিয়েছিল, বাড়ছিল, যেটা আমি পূর্বে আপনাদের বলছিলাম যে আবহাওয়ার সঙ্গে কত নিবিড় সম্পর্ক। এবং শীতল ভেজা আবহাওয়ায় বৃদ্ধি হচ্ছে এই ওষুধটার কিনোট লক্ষণ। আপনারা এটা সবসময় মাথায় রাখবেন যে শীতল ভেজা আবহাওয়ায় বৃদ্ধি, এটা হচ্ছে এই ওষুধটার কিনোট লক্ষণ, একদম কিনোট লক্ষণ। সর্দি বাড়ছে তাও শীতল বা ঠান্ডা ভেজা আবহাওয়াতে, পাতলা পায়খানা হচ্ছে তাও ভেজা ঠান্ডার সময়, প্রস্রাবে আক্রান্ত হচ্ছে তাও ঠান্ডা আবহাওয়া ভেজা এরকম আবহাওয়ার সময় হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে একই সময়, এমনকি চর্মপীড়া দেখা দিচ্ছে ওই একই আবহাওয়াতে। এবং আমি ডক্টর মহাত্মা কেন্টের একটি কথা আমি এখানে না বললেই না, তিনি খুব দারুণভাবে কথাটা বলেছেন যে তিনি বলেছেন যে ডালকামারা রোগী প্রত্যেকবার আবহাওয়ার পরিবর্তনে এবং গরম থেকে ঠান্ডায়, শুষ্ক থেকে ভেজায় এবং ঘাম অবস্থায় হঠাৎ শরীর ঠান্ডা হওয়ায় অসুস্থ হয়ে পড়ে। মানে তারা যখন ঘেমে যায় এবং সেই অবস্থায় হঠাৎ শরীর ঠান্ডা যদি হয়ে যায় কোনো বাতাস খেয়ে বা যে কোনো কারণে, তাহলে তারা অসুস্থ হয়ে পড়ে। সে একটানা শুষ্ক অবস্থায় আবহাওয়ায় ভালো থাকে। দেখেন কেন্ট কত সুন্দর, মহাত্মা কেন্ট কত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এরা কিন্তু ভালো থাকে হলো একটানা শুষ্ক আবহাওয়া, এটা ভালো থাকে। ঠান্ডায় ও ভিজায় তার সকল অসুখ বৃদ্ধি প্রাপ্ত হয়। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে ঠান্ডা ও ভিজা আবহাওয়ায় তার সকল অসুখ বৃদ্ধি প্রাপ্ত হয়। যে এখন আমাদের যে আবহাওয়াটা চলছে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের সারাদিন অত্যন্ত গরম, রাতের বেলাতে দেখছি যে আমাদের আবহাওয়াটা একটু নরম হয়ে আসছে, আমরা ঘেমে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কিন্তু এখন মোটামুটি ডালকামারার একটা সময় চলে আসছে আমাদের সামনে। এবং ডালকামারা যে পাকস্থলী এবং অন্ত্রাদি বা নাক, চোখ, কানের সর্দি উৎপন্ন করে তাই নয়, চামড়ার উপরও এর উদ্ভিদ সৃষ্টি করে। ডালকামারা এ সকল অঙ্গ প্রত্যঙ্গের উপরে তো তার একটা ক্রিয়া রয়েছে, এবং চামড়ার উপরে বিভিন্ন প্রকারের উদ্ভিদ সে সৃষ্টি করে। গ্রীষ্মকালের শেষে বা বর্ষা নামলে এবং শীতের আগমনে যে তাপমাত্রা দেখা যায়, সেখানেও ডালকামারা বিশেষভাবে উপযোগী। তারপরে দেখেন যে ডালকামারা ঠান্ডা লাগার ফলে আমাশা, এবং এরা যখন আমাদের দেখেন যে আমরা তো অনেকেই এসি রুমে কাজ করি বা ঠান্ডা পরিবেশে থাকি, তাদের ক্ষেত্রে দেখবেন যে যখন আপনার কাছে এই সকল রোগীরা আসে যারা এসি রুমে সারাদিন কাজ করে, তাদেরকে তো বাইরে বের হতে হয়, গরমে বের হয়, আবার গরম থেকে তারা যখন শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে যখন ঢুকে, তখন তাদের কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আমরা এরকম রোগী অসংখ্য পাই, আপনাদের চেম্বারে আপনারা অবশ্যই পাবেন এই ধরনের রোগী। এবং ঠান্ডা লাগার ফলে এদের এই ধরনের এই যে আবহাওয়া যে টেম্পারেচারের সঙ্গে যে তাদের শরীর যে ম্যাচিং করে না, যার কারণে তাদের কিন্তু ঠান্ডা লেগে যায়। এদের সর্দি উদারময় ডালকামারার উপযোগী, এবং ডালকামারা বাতের যন্ত্রণা রয়েছে। ডালকামারার ভিতরে আমরা দেখেছি যে এই ধরনের আবহাওয়ার পরিবর্তনের ফলে তার যে অসুখগুলো হয়, তার ভিতরে বিভিন্ন প্রকারের সে অসুখ
সে আক্রান্ত হয়। তার ভিতরে বাতের যন্ত্রণা, সন্ধি ফুলে যাওয়া, স্পর্শকাতর ব্যথা, ঘাম বসে যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার নেমে যাওয়ার ফলে বাত বেদনার সৃষ্টি, তারপরে বিভিন্ন প্রকার শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের সে আক্রান্ত হয়। আবার দেখবেন যে অনেক বাচ্চা ভেজা আবহাওয়ায় নিঃশ্বাস নিতে পারে না। আবহাওয়াটা যখন একটু ড্যাম বা একটু ভেজা ভেজা হয়ে থাকে, তখন দেখা যায় যে অনেক শিশুর নাক বন্ধ হয়ে যায় সর্দিতে। আমরা বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে দেখতে পাই যে নবজাতকের নাকগুলো বন্ধ হয়ে যায়, সে সাকিং করতে পারে না, মায়ের ব্রেস্ট ফিডিং করতে পারে না, তার নাক বন্ধ হয়ে আসে, সে বারবার মুখ খুলে হাঁপি ফেলে এবং আবার কিছুক্ষণ পরে খেতে থাকে। এই ক্ষেত্রে আপনারা ডালকামারা যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে খুব দারুণ রেজাল্ট, এবং এই সকল বাচ্চারা খুব নির্দোষ ভাবে আরোগ্য হয় এই ধরনের সমস্যাগুলোতে। এই ধরনের আচ্ছা, আরেকটা জিনিস বলি যে ডক্টর কেন মহোদয় আরেকটু বলেছেন, আরেকটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে এটা খুব স্পষ্ট যে এটা শরৎকালের ওষুধ। এটাও কিন্তু ডক্টর কেন সাহেব বলেছেন যে এটা একটা শরৎকালের ওষুধ। আচ্ছা, এই মোটামুটি এটা বললাম। আরেকটু বলি, আমি ডালকামারা সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে দিই। সেটা হলো যে সবই ফিজিক্যাল সিমটম, এবং যেগুলো বললাম আমি সেই ভিতরে পড়ছে, এগুলো পিকুলার সিমটম আছে এর ভিতরে। খালি পায়ে বেড়ানোর কারণে কোনো রোগের সৃষ্টি হলে, যেমন অনেকে খালি পায়ে ঘাসের পরে ভেজা ঘাস বা কাদা বিভিন্ন জায়গাতে যদি ঘুরে বেড়ায়, শিশুদের ক্ষেত্রে বা বড় মানুষের ক্ষেত্রে, তারা দেখবেন যে রোগে আক্রান্ত হবে। ঠান্ডা লেগে প্রস্রাব বন্ধ হওয়া, প্রস্রাবের বর্ণ সাদা হওয়া, এই লক্ষণটাও ডালকামারার ভিতরে পাবে। মানসিক অস্থিরতা থাকে, কথা বলতে বিরক্ত হয়, ঠান্ডা লেগে নতুন নতুন রোগের উৎপত্তি ঘটে এবং পুরাতন রোগের বৃদ্ধি ঘটে। মানে মাসিকের আগে ঘামাচির এক ধরনের উদ্ভিদ এদের শরীরে দেখা যায়। ইরাপশন মানে চুলকায়, মামড়ি পড়ে এবং চুলকানো জায়গাগুলো রক্ত বের হয়, সেক্ষেত্রে ইরাপশন দেখা দেয়, এবং মাথায় এবং মুখে এবং দুই রগে বা দুই কপালে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। গরমের পর ঠান্ডায় কোনো রোগে আক্রান্ত হলে আপনাদের ডালকামারাটা একটু ভাববেন আপনারা। ভিজে বা স্যাঁতসেঁতে স্থানে থাকার জন্য রোগ, তারপরে উদ্ভিদ যে কোনো প্রকার সাপ্রেশন বা উদ্ভিদ বসে গিয়ে রোগের সৃষ্টি হয়, ঘাম বন্ধ হয়ে রোগ সৃষ্টি হয়, ঠান্ডা জনিত কারণে সর্দির উৎপত্তি, ঠান্ডা লেগে কোনো রোগ বৃদ্ধি, সারা শরীরে আটিকেরিয়া মানে আমবার, চুলকায়, চুলকানির পর জ্বালা ইত্যাদি লক্ষণগুলো আপনারা পাবেন। তারপরে আপনারা পাবেন যে উত্তাপে এদের বিশেষ করে আমবাগ বা অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে মানে গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় উপশম হয়। কোনো দ্রব্যের ঠিক নাম যেন তাদের মনে আসে না, এই ধরনের মানসিক লক্ষণগুলো পাবেন। অত্যন্ত সর্দি এবং নাক দিয়ে সর্দি ঝরা, এবং নড়লে চড়লে সর্দির বৃদ্ধি, এবং চুপ করে থাকলে উপশম, এবং সামান্য ঠান্ডা লাগলে সর্দি আবার নতুন করে বাড়ে। এই ধরনের লক্ষণ আপনারা কিন্তু দেখতে পাবেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, এর কিছু পিকুলিয়ার লক্ষণ, আমরা পিকুলিয়ার লক্ষণ তেমন পাই না, তবে আমি দুইটা লক্ষণ পেয়েছি এর, যে বমির সাথে শীত করে, মানে শীত শীত ভাব লাগে, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। ডালকামারার এই লক্ষণটা আপনারা সবসময় মনে রাখবেন যে বমির সাথে এদের শীত শীত ভাব বা শীত শীত করা, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। এবং আরেকটা পিকুলিয়ার লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ঠান্ডা লেগে আমবাত বা আটিকেরিয়া, আবার ঠান্ডা হাওয়ায় তা উপশম, মানে ঠান্ডা লেগে যদি তার আটিকেরিয়া হয়, আবার এই ঠান্ডাতে কিন্তু সে উপশম বোধ করে, ঠান্ডাতে সে ভালো হয়। এটা একটি ব্যতিক্রমী এবং এটা মানে আনকমন লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ। এই দুটো লক্ষণ আপনারা মনে রাখবেন। তারপরে বাতের ব্যথা নড়াচড়ায় উপশম হয়। শরৎকালের আবহাওয়ায় একমাত্র ওষুধ অনেকেই বলেছেন, আপনারা একটু বিবেচনা করে ওষুধ দিবেন লক্ষণ মিলিয়ে। ঠান্ডায় বৃদ্ধি চরিত্রগত লক্ষণ,
মেঘ হলেই চোখ মাথা আক্রান্ত হয়, রাগ ছাড়াই ভৎসনা করে, মানে খারাপ কথাবার্তা বলে, কটু কথা বলে। অত্যন্ত কাজের লোক, কাজ ছাড়া তো ডালকামারা কিছু ভাবতে পারে না। এটা আমি পরে আলোচনা করছি আপনাদের সামনে, মানসিক ব্যাপার যখন আসবো খুব ভালো করে বলবো ইনশাআল্লাহ। একসঙ্গে বহু কাজ করতে চাই, নাভির চারিদিকে যন্ত্রণা বা ইরাপশনের মতন জিনিসগুলো তার প্রকাশ পায়। মুখমণ্ডল বা হাতের পিঠ বা হাতের আঙ্গুলে বড় মিশ্রণ আছে, আছে সম্পর্কে প্রথমে বলেছি আপনাদের। ঠান্ডা পানিতে বেরিয়ে আষাঢ়ে মূত্র, মানে দেখবেন যে এই ধরনের রোগীরা যখন এই আবহাওয়া পরিবর্তন বা ঠান্ডা লেগে যায় তখন তারা বারবার প্রস্রাবের চাপ লাগে এবং খুব ঘন ঘন প্রস্রাব করে। মাথায় চটা 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 মানে ফাটা ফাটা চর্মরোগ হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে মাথাতে চটা পড়ে না, যেমন আমাদের খুশকি হয়, খুশকি চটা পড়ে এবং ফাটা ফাটা থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে নখ দিয়ে খুঁচড়ালেই দেখবেন যেটা পরলের, মাছের পরলের মতন উঠে চলে আসে। এই ধরনের চটা চটা এবং ফাটা ফাটা চর্মরোগের মতন তাদের মাথায় আঁশযুক্ত হয়ে থাকে। এবং এদের দেখা যায় যে যারা স্যাঁতসেঁতে বা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, যেখানে ভেজা পরিবেশ না, মানে ভিজা পরিবেশ, শুকনো পরিবেশ না, বাসা বাড়ি শুকনো না, স্যাঁতসেঁতে, এইসব জায়গাতে এই ধরনের রোগীদের আপনারা পাবেন, এরা আক্রান্ত হয়। এই তখন আক্রান্ত হলে ডালকামারা আপনারা মাথায় অবশ্যই রাখবেন। আচ্ছা, আমি আর সামান্য একটু বলবো। আমি ডক্টর হেরিং এর বই যখন পড়তে লাগলাম তখন দেখলাম যে তিনি ডালকামারা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কিছু কথা লিখেছেন তার গাইডিং সিম্পটম অফ মেটিরিয়া মেডিকা বইটাতে। সেখানে দেখি আমরা যে রাগ না করে তিরস্কার করতে কিংবা বকুনি দিতে চায়, এটা তার ভিতরে আপনারা পাবেন। অত্যন্ত অস্থির এবং অধৈর্য প্রকৃতির, সে ঝগড়াটে এবং খিটখিটে মেজাজের, সহজে রেগে যায়, অবসাদগ্রস্ত ও ভবিষ্যতের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ে। এটা আপনারা ডালকামারার ভিতরে দেখতে পাবেন। খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এটা, যে ভবিষ্যৎ সম্পর্কে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। রোগী দেখবেন যে এটা ওটা চাচ্ছে কিন্তু তাকে আপনি দিবেন কিন্তু সে প্রত্যাখ্যান করবে, এটাও আপনি ডালকামারার ভিতরে পাবেন। পাগলামির তুলনায় এদের মানসিক জড়তা বেশি, ঘন ঘন দেখা দেয়। যন্ত্রণা এবং জ্বরের সময় রাত্রিবেলায় মানসিকভাবে উন্মত্ত হয়ে ওঠে। এবং এদের আরেকটা মানসিক গোলমাল কিংবা বিভ্রান্তি দেখা দিলে কিছুতেই চিন্তা ভাবনায় মনোনিবেশ করতে পারে না। লক্ষ্য করবেন যে এদের মানসিক গোলমাল যখনই হবে বা বিভ্রান্ত যখনই হবে তখনই চিন্তা ভাবনা এরা মনোনিবেশ করতে পারবে না। এদের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। ডালকামারার রোগী সঠিক শব্দ খুঁজে পায় না, ডক্টর হেরিং এই কথাটি বলেছেন। এই তো মোটামুটি আমরা ডালকামারার শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, পিকুলিয়ার, কনস্টিটিউশন, পজিশন, ক্লিনিক্যাল সবগুলোই আমরা মোটামুটি দেখলাম। আমরা এবার এর মানসিক যে লক্ষণগুলি রয়েছে সেখানে আমরা তার মনে একটু ঢুকতে চাই যে ডালকামারা আসলে কেমন, এর মানসিক বিষয়বস্তু কেমন। কারণ মানসিক লক্ষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় শারীরিক লক্ষণ বিচার করে প্রেসক্রিপশন করলে সেখানে সাফল্যের হার অনেক কম হয়। সেই জন্য আমাদের মানসিক লক্ষণটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি ডালকামারা কেমন। আচ্ছা, ডালকামারা শক্ত মানসিকতার একজন মানুষ। এরা দৃঢ় চেতা এবং আত্মকেন্দ্রিক। এদের আপনি বাস্তববাদী বলতে পারেন। ডালকামারা হলো অত্যন্ত স্পষ্টবাদী এবং তিক্ত সত্য কথা বলতে পিছু পা হয় না। এরা সবসময় সত্য কথা বলে এবং জানেন সত্য কথা তিক্ত, এই জন্য সে অন্যের কাছে অপ্রিয়। এমনকি নিজের রক্তের সম্পর্কের মানুষ বা তার কাছের মানুষের জনের সাথেও তার সম্পর্ক ততটা মধুর না। আপনারা এটা একটু ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে এদের ভিতরে এই ধরনের মানসিকতা রয়েছে। নিজের নিয়ন্ত্রণে রাখা বা আধিপত্য বিস্তার করা ডালকামারা স্বভাবের একটি বড় দোষ, যাকে আমরা সহজ বাংলায় বলি স্বভাব দোষ। এরা মূলত নিজের পরিবার, আত্মীয় স্বজন
বন্ধু বান্ধব, আশপাশের পরিচিত মানুষ বা প্রতিবেশীর উপর তার অধিকার কায়েম করতে চায়। এরা খুবই আগ্রাসী এবং দাপুটে প্রকৃতির মানুষ, কারো ধার ধারে না, অন্যের সাথে ঝগড়া করতে সিদ্ধ হস্ত। এদের ভিতরে আমরা এই মানসিক ব্যাপারটা পাই। তারপরে আরো দেখি যে ডালকামারা তার নিজের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করে, মানে আত্মতুষ্টি অনুভব করে। এটা এটা ভেবে যে অন্য লোক সবাই তার অধীন, মানে সবাই, অন্য যে কোনো লোক তার অধীন, সবাই তাকে মান্য করে চলবে, তার বশ্যতা স্বীকার করবে। এটা ভেবে সে কিন্তু আত্মতুষ্টিতে ভোগে, আনন্দ পায়। এটা কিন্তু তার একটা মজার একটা বিষয়। ডালকামারা রোগীদের রাগ সম্পর্কে যদি আমরা তাকে প্রশ্ন করি যে আপনার রাগ কেমন, সে বলে যে তার মা বা বাবা, তার সঙ্গে যদি অন্য কোনো গার্জিয়ান থাকে তাহলে বলে যে তার প্রচুর রাগ, এত রাগ, রেগে গেলে মাথা ঠিক থাকে না, কোনো কিছুর তোয়াক্কা করে না, মানে সামনে কে আছে কি হবে কোনো কিছুই মাথায় থাকে না। খারাপ বা বদ আচরণ করে, তার সাথে বাজে ব্যবহার, অশালীন কথাবার্তা, গালমন্দ করে, এবং রেগে গেলে এরা অকৃতজ্ঞ হয়ে যায়। প্রভুত্ব ফলাতে ডালকামারা অদ্বিতীয়। এরা নেতা ও নেতৃত্ব দিতে চায়। সে চায় যে তার কথা সবাই শুনুক, তাকে মেনে চলুক। সে বাড়ির কর্তার মতো সর্বে সর্বা ভাব দেখায়, যেন সে বাড়ির কর্তা। তারপরে আমরা এর ভিতরে আরো দেখতে পাই যে সব ব্যাপারেই আদেশ নির্দেশ করে, পরিবারের সবাইকে আদেশ নির্দেশ করে, এবং বাহিরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আদেশ নির্দেশ করার প্রবণতা এদের ভিতরে রয়েছে। এরা সব জায়গায় মধ্যমণি হতে চায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি ক্ষেত্র যেখানে থাক না কেন সে সবার মধ্যমণি হয়ে থাকতে চায়, মানে হাইলাইট, সবসময় সামনে থাকতে চায়। আসলে ডালকামারা অত্যন্ত এবং আসলে খুবই বড় ডিক্টেটরিয়াল। আমরা ডালকামারার মধ্যে একটা জিনিস পাই, সেটা হলো যে ডালকামারা মাঝে মধ্যে চাইল্ডিশ, মানে শিশু সুলভ আচরণ করে। এরা মাঝে মধ্যেই শিশু সুলভ আচরণ করে, আমরা এটা পাই রোগীদের ভিতরে কথা বলতে লাগলে বা এর মানসিক লক্ষণ বা রোগলিপি তৈরি করার সময় এরকম পাই আমরা। যে যেমন ধরেন যে ডালকামারার মহিলা তার স্বামীকে কিছু আনতে বলেছে, সেটা যে কোনো কিছু হতে পারে, তার চুরি হতে পারে, মোবাইল হতে পারে, কোনো খাদ্যদ্রব্য হতে পারে, যে কোনো একটা কিছু আপনারা ধরেন যে স্বামীকে সে বলেছে আনতে, কিন্তু স্বামী যে কোনো কারণে সে তার বইয়ের কথাটা ভুলে গেছে, এবং সে যখনই বাসায় প্রবেশ করেছে ব্যাস সেদিন তার স্বামীর ভাত গলা দিয়ে আর নিচে নামবে না, বাক্যবাণে স্বামীকে পুড়িয়ে ছাই করে দিবে। এরা কি বলে জানেন? এরা বলে যে আমি ওর জন্য এত করি, সারা জীবন এত কিছু করলাম তার সংসারের জন্য, খেটে মরলাম, ঝিগিরি করলাম, কাজের মেয়ের মতো থাকলাম, প্রতিদানে কি পেলাম? কিছুই তো পেলাম না। আমার কোনো কথার মূল্যই না তার কাছে। সে এমন ধরনের আক্রোশমূলক কথাবার্তা তার স্বামীকে বলে, তার আপনজনদেরকে সে বলে, এই ধরনের কথাবার্তা সে থ্রো করে। ডালকামারার ভিতরে আরেকটি মানে বিষয় আমরা লক্ষ্য করি যে এরা সব সময় উত্তেজিত এবং চঞ্চল স্বভাবের, ব্যস্ত বাগিস, সব কাজ অতি দ্রুত শেষ করতে চায়। কাজ শুরু করলে শেষ না করা পর্যন্ত থামতে পারে না। এটা ডালকামারার একটি বড় একটা মানসিক লক্ষণ। যেমন ধরেন 8 ঘন্টার একটা কাজ করতে সে নেমেছে, সে কাজটা 1 ঘন্টায় শেষ করে ফেলতে চায়। তার মানসিকতা হলো এইরকম ধরনের। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডালকামারা পুরুষ অপেক্ষা মহিলাদের ক্ষেত্রে বেশি উপযুক্ত। এটা আমাদের পূর্বপুরুষরা, আমাদের হোমিও বিজ্ঞানীরা তাদের মেটেরিয়াল মেডিকাতে বলে গেছে কথাগুলো। ডালকামারা মহিলারা স্বভাবে উদ্ধত্ত, উগ্র ও দাপুটে হয়ে থাকে। ডালকামারার মহিলারা সবসময় লোকজনের দোষ ত্রুটি দেখতে পায়, এরা আসলে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়।
কারণ এরা একটা জিনিস দেখেন যে এরা নিজের লোকজন ছাড়া বাহিরের সবাইকে সন্দেহের চোখে দেখে। এই মানসিক লক্ষণটা আমরা ডালকামারার ভিতরে পাই। সবার ব্যাপারে সতর্ক থাকতে চাই। ডালকামারার এটাও একটা লক্ষণ, বিশেষ লক্ষণ। কারণ সে একে তো নিজের পরিবার ছাড়া কাউকে সে সেভাবে গ্রাহ্য করে না, এবং অন্যের বাহিরে যেখানে সে থাক না কেন, বাহিরে যেই হোক না কেন, সবাইকে সে সন্দেহের চোখে দেখে এবং সবার ব্যাপারে সে সর্বদা সতর্ক থাকতে চায়। এবং ডালকামারার মহিলাদের একটা প্রবণতা আপনারা দেখবেন যে ডাক্তার পরিবর্তন করার একটা প্রবণতা এদের ভিতরে আমরা দেখতে পাই। আপনারা যদি এর কারণ অনুসন্ধান করেন, আমরা এরকম জানি যে টিউবারকুলি নামের রোগীরাও ডাক্তার পরিবর্তন করে, এরকম আরো অনেক বেশ কিছু ডাক্তার পরিবর্তন করে। কিন্তু ডালকামারা রোগীরা কেন ডাক্তার পরিবর্তন করে একটু অনুসন্ধান করলে আপনারা দেখতে পাবেন যে এরা ভাবে যে ডাক্তার ভালো অভিজ্ঞ, ঠিক আছে, কিন্তু আমাকে ঠিকঠাক বুঝতে পারছে না, আমার রোগটা বুঝতে পারছে না। এই ধরনের মানসিকতা তার ভিতরে থাকে, যার কারণে সে কিন্তু ডাক্তার পরিবর্তন করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। মোটামুটি ডালকামারার আমরা মানসিক লক্ষণ, আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ডালকামারার সম্পর্কে যতটুকু বুঝেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমরা যা অর্জন করি তা যদি অন্যের মাঝে বিলিয়ে দিতে না পারি, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নাই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা অর্জন করেছি তা যদি আমি বিলিয়ে দিতে পারি, তাহলে এটা আমার সাদকায় জারিয়া হয়ে যাবে। কারণ আমি মরে গেলে তো কবরে সবকিছু চলে যাবে। তা আমি সেই জন্য উদার চিত্তে আমি যা শিখেছি, যা জানি ক্ষুদ্র জ্ঞানে, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং শেয়ার করলাম। আমি আপনাদের সামনে একটি ছোট কেস আমি বলবো বলে আমার আজকের লেকচারটা সমাপ্ত করব। আমার কাছে প্রায় 3 মাস আগে 21-22 বছরের অনার্স পড়ুয়া একটা মেয়ে তার মায়ের সাথে আমার চেম্বারে আসে, চিকিৎসা নিতে আসে। 3 মাস আগে করা একটা ঘটনা। আমার চেম্বারে আসে মেয়েটি। তার প্রেজেন্ট কমপ্লিকেশন ছিল এরকম যে ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, এটা ছিল প্রথম তার কমপ্লিকেশন। দ্বিতীয় কমপ্লিকেশন ছিল সে বিছানায় প্রস্রাব করে ফেলে রাতের বেলায় মাঝে মধ্যে। 3 নাম্বার যে কমপ্লিকেশনটা ছিল সেটা হলো যে খাবারে কোনো রুচি নাই, মাথার চুল ঝরে যাচ্ছে এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই 3টা কমপ্লিকেশন নিয়ে রোগীটি আমার কাছে চিকিৎসা নিতে আসে। আমি কেস টেকিং করার সময় যেগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল মেয়েটার এবং খুব খারাপ চর্মরোগ হয়েছিল, যা অ্যালোপ্যাথি চিকিৎসায় আরোগ্য হয়েছিল বলে সে বলে। ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি লাগলে চট করে ভালো হয় না, অ্যান্টিবায়োটিক দিলে বা খেলে তখন ভালো হয়। অ্যালোপ্যাথি ডক্টর বলেছেন যে শরীরে প্রায় 10-12টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই অ্যালোপ্যাথি ডাক্তারের কথাটা সে বললো যে আমার শরীরে প্রায় 10-12টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ছোটবেলা থেকে সে নিয়মিত মোনাস খায়। সর্দির কারণে নিঃশ্বাস নিতে না পারলে নজাল ড্রপ এবং ইনহেলার তাকে নিতে হয়। তার রোগের বৃদ্ধি ঘটে রাতের বেলাতে এবং ঘাম বসে ঠান্ডা লেগে যায় এবং উপশম বোধ করে, ঘুরে বেড়ালে তার উপশম বোধ হয়। তার ফ্যামিলি হিস্ট্রি আমরা পাই। আমি যে ফ্যামিলি হিস্ট্রি পেয়েছি সেটা হলো যে বাবা মার বংশে বা বাবা মায়ের যেটা রয়েছে, বাবার হলো বাত ব্যথা এবং উচ্চ রক্তচাপ রয়েছে, মায়ের রয়েছে ডায়াবেটিস এবং হাঁপানির ইতিহাস। এটা আমরা পাই বাবা মার ক্ষেত্রে, বংশের ইতিহাস, বংশের ক্ষেত্রে আমরা এই 4টি লক্ষণ পাই। বাত ব্যথা বাবার এবং উচ্চ রক্তচাপ বাবার, এবং মায়ের হলো হাঁপানি এবং ডায়াবেটিস। এই বংশের ইতিহাস আমরা পাই রোগের। মেয়েটি আইসক্রিম খেতে খুব পছন্দ করে
ওর মা বলছিল, আমি যখন ওর মা কথাগুলো যখন সে বললো এবং ওর মা আরো কিছু কথা যখন বলতে লাগলো, আমি লক্ষ্য করলাম তার দিকে। আমি শুনছি কথাগুলো, সে যখন বলছে, তার মা যখন বলছে, ওর মা বলছিল ও খুব দ্রুত কাজ করে, সব কাজে তাড়াহুড়া, কোনো কথা শুনে না, মুখে মুখে তর্ক করে, আর এত রাগ। দেখেন ডাক্তার সাহেব, পরের বাড়িতে যে সংসার করতে হবে, মেয়ে মানুষ তো, পরের বাড়িতে যে সংসার করতে হবে, এত রাগ হলে কিভাবে করবে বলেন তো? তখন দেখছি যে সে তার মাকে ধমকে সুরে কথা বলছে এবং থামিয়ে দিচ্ছে, এবং মাকে একের পর এক কথা বলে চলছে। এই তুমি বুঝো না, তুমি বাড়িয়ে কথা বলো, বাইরে সব কথা বলো কি জন্য? মানে একের পর এক কথা সে মাকে বলতে, মানে সে ডাক্তারের চেম্বারে এসেছে, মানে মাকে যে সম্মানের সঙ্গে কথা বলতে হবে সেটা কিন্তু তার মাথাতে না। সে কিন্তু মাকে ধমকে ধমকে কথা বলছে, মানে সে মায়ের জায়গা নিয়ে নিয়েছে, এরকম তার একটা মানসিক একটা ব্যাপার। তা আমি রোগীটা পর্যবেক্ষণ করলাম, এবং আপনাদের আরেকটা জিনিস বলি যে আমাদের হিউম্যান বডি, আমি রোগীটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আমাদের শরীর আল্লাহ পাক কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এবং আমাদের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন জিনিস দিয়ে দিয়েছেন যা ভাবাই যায় না। যেমন ধরেন আমাদের শরীরে 1 ট্রিলিয়ন বি সেল আছে, প্রত্যেক সেকেন্ডে 10,000 অ্যান্টিবডি ছাড়ে। আমি এটা মনে মনে ভাবছিলাম যে এতটুকু মেয়ে ভুল চিকিৎসার ফলে তার শরীরে এতগুলো অসুখে বাসা বেঁধেছে, এবং সে কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি যে দেহের ব্যাপারে একটু বলে আমি শেষ করব। আমাদের শরীরে একটি অলৌকিক ক্ষমতা আছে, যা কোনো অচেনা বস্তু বা অচেনা রোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। শরীরে যদি আমাদের ঢুকে তাহলে সেটা প্রতিক্রিয়া দেখায়, এবং সেটিকে ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিক্রিয়া কিন্তু শরীর থামায় না। আমাদের যে ভিতরে আল্লাহ পাক যে ইমিউন শক্তি দিয়েছে, যে বসে থেকে পরিচালনা করছে, সে কিন্তু শরীরে কোনো কিছু প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ না করে দেওয়া পর্যন্ত, ধ্বংস করে না পর্যন্ত তার যুদ্ধ কিন্তু সে থামায়। আমরা দেখি যে শরীরে কোনো কিছু প্রবেশ করলে সে অবস্থায় দেখে জ্বর, ব্যথা, হাঁচি, কাশি, চুলকানি, নানা উপসর্গ তৈরি হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে দেহের সাদা রক্তকোষ, বিসেল, সব ধরনের অচেনা, সব ধরনের জীবাণু, ক্যান্সার, যেমন কোষের টিউমার, বিভিন্ন রকম টিউমার, কোষ টিউমার বা বিভিন্ন রকম টিউমার বা বিভিন্ন প্রকারের যে জীবাণুগুলো রয়েছে, এদের বিরুদ্ধে একটি প্রোটিন রক্তে ছেড়ে দেয়, এবং এই বিসেল নিঃসৃত প্রোটিনকে বলা হয় অ্যান্টিবডি। বিসেল হলো নিঃসৃত যে প্রোটিন ছাড়ে সেটাকে বলা হয় অ্যান্টিবডি। অচেনা বস্তু থেকে নিঃসৃত এই প্রোটিনকে বলা হয় অ্যান্টিজেন। দেহে প্রতিদিন 1 ট্রিলিয়ন অ্যান্টিবডি তৈরি হয়, এবং প্রত্যেক সেকেন্ডে 10,000 অ্যান্টিবডি ছাড়ে আমাদের শরীরের ভিতরে। আল্লাহ পাক আমাদের এমন ক্ষমতা দিয়েছে, এবং দেখেন যে দেহের প্রতিদিন 1 ট্রিলিয়ন অ্যান্টিবডি তৈরি হয়, এবং দেহে প্রতিদিনই দেহ থেকে সকল অপরিচিত বস্তু, মানে সকল আবর্জনা যেগুলো তৈরি হয় আমাদের শরীরে, সেগুলাকে কিন্তু সে একদম ডিসচার্জ করে তবে সে ক্ষান্ত হয়। কি বিস্ময়কর একটি ব্যাপার। যাই হোক, আমি রুগীটিকে তালকামারা প্রেসক্রিপশন করেছিলাম, 1 মাস পরে দেখা করতে বলি। 1 মাস পরে রুগী তার যে রোগগুলো চাপা পড়েছে ছোটবেলাতে, চর্মরোগগুলো চাপা পড়েছে, সাপ্রেশন হয়ে গেছে, সেটা প্রকাশ পেয়েছে, এবং তার কষ্টের পরিমাণটা বেড়ে গেছে। আমি বললাম যে একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো হয়ে। রুগী মোটামুটি আরোগ্যের পথে। রুগী এখন আগের থেকে বেশ ভালো আছে, এবং সব থেকে সে মোটামুটি স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছে। এই হলো আমার আজকের ডালকামারা সম্পর্কে গল্প। ডালকামারা সম্পর্কে আপনাদের সামনে কিছু শেয়ার করলাম। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই কিছু উচ্চারণ করতে বা করতে ভুল হয়তো করেছি বলে মনে হয়েছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, এবং কোথাও ভুল হলে আমাকে ধরাই দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ।